সকালবেলাকার সময় ছিল। একটা মহলের মধ্যে হাজার লোকের ভিড় জমা হয়েছিল। আজকে সত্যি কি মহারাজ কিছু এমন করতে চলেছেন যা উনি আজ পর্যন্ত কখনো করেননি? হ্যাঁ, সেটাই তো শোনা যাচ্ছে। আমরা সবাইও সেটাই দেখতে এসেছি। এমন কি বিষয় হয়েছে যে মহারাজা নিজেই রাজ্যের সবাইকে নিমন্ত্রণ পাঠিয়ে এখানে ডেকে নিয়ে এসেছে? সবাই এখানে উপস্থিত ছিল ঠিকই, কিন্তু কেউ জানত না যে এখানে কি হতে চলেছে। তখনই মহারাজ নিজে এসে একটা বড় স্তম্ভের সামনে দাঁড়ালেন। ওনার সামনে একটা মানুষ ছিল যাকে কালো কাপড় দিয়ে ঢাকা হয়েছিল, আর দুজন সৈনিক ওনাকে ঘিরে দাঁড়িয়েছিল। শোনো শোনো শোনো, আজ আমাদের মহারাজ নিজের হাতে এই মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে, কেননা এ মহারাজের অপরাধী। সেনাপতির মুখ দিয়ে মৃত্যুদণ্ডের কথা শুনে সবাই চমকে গিয়েছিল। সবারই মুখে শুধু একটাই প্রশ্ন ছিল যে এই মানুষটা এমন কি করেছিল যাতে একে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। কিন্তু কারোর ভেতরেই সেই সৎ সাহস ছিল না কি এই প্রশ্নটা জিজ্ঞাসা করে। আচ্ছা, তাছাড়া এই মানুষটা আসলে কে? পুরুষ নাকি মহিলা নাকি অন্য কেউ? কেউ জানত না যে এই মানুষটি কে, না তার অপরাধের ব্যাপারে কেউ কিছু জানত। কিন্তু তার সত্ত্বেও সবাই চুপচাপ দাঁড়িয়েছিল, যেন সবাই তার মৃত্যুর তামাশা দেখার জন্য সেখানে জড়ো হয়েছিল। মহারাজ তরবারির এক আঘাতেই তার ধড় থেকে মাথাটা কেটে নামিয়ে দিলেন, যেটা ছটফট করে মাটির মধ্যে পড়ে গেল। আর এখানে দেখা যাচ্ছে যে তিন বন্ধু, স্বপ্না, মেহতাব আর অমর, এই রাজ্যে বেড়াতে এসেছিল। ওয়াও ইয়ার, এই জায়গাটা দেখে এখনো মনে হয় যে যেন এখানে আজও রাজা মহারাজারাই থাকে। রাজা মহারাজা নয় রে, কিন্তু ওনার বংশ নিশ্চয়ই থাকে এখানে। কিন্তু হ্যাঁ, রাজা মহারাজা থাকলে জায়গাটা কিভাবে আলাদা হয়ে যাবে? রাজা থাকার আলাদাই একটা ব্যাপার। সবাই তার কথা শোনে, তাকে সম্মান করে। সম্মান বলে না ওটাকে ডিয়ার, ভয় বলে। ভয় পায় যদি আমরা তার সামনে মাথা না ঝোঁকাই, তাহলে সে আমাদের মাথা কেটে দেবে বলে। ও হ্যালো, সব রাজা না একরকম হয় না। তুমি রাজা রামের নাম শোনোনি? আরে তুইও কার কথা বলছিস? আরে উনি তো ভগবান ছিলেন। আর তাছাড়া এই রাজ্যের রাজার ব্যাপারে তো লোকে অনেক ভালো মন্দ কথাই বলেন। আচ্ছা, কি বলে এখানকার লোকেরা? শুধুমাত্র বাজে কথা বলে। আচ্ছা, মহলের ভেতরে গিয়ে তদন্ত করলে কেমন হয়, যে আসল ঘটনাটা কি? তিন বন্ধু মহলের দিকে চলে যায়। তখনই রাস্তার মধ্যে তারা একটা কবর দেখতে পায়। মেহতাব কবরের দিকে তাকিয়ে কবরের ঢাকনাটা খুলে দেয়। তখন ঝড় ওঠে। আরে তুই কোনো জিনিসের কিছু না জেনে হাত দিস কেন বলতো? আগে গিয়ে স্বপ্না একটা পাথরে হোঁচট খায়, যার জন্য ওর হ্যান্ডব্যাগটা নর্দমায় পড়ে যায়। ও গড, ওই ব্যাগে আমার ওষুধ ছিল। কোনো ব্যাপার না, চল আমরা ফিরে যাই। শহর থেকে আমরা আবার ওষুধগুলো নিয়ে নেব। ফিরে যাবার কথা শুনেই মেহতাবের রাগ হয়। না, আমরা মহলের মধ্যে যাব। তুই যদি না যেতে চাস তাহলে আমাদের বলে দে, আমি যাচ্ছি, এবং একাই। মেহতাবের এই ব্যবহার অমন আর স্বপ্নার অনেকটা আজব লাগলো। স্বপ্না চুপচাপ মেহতাবের পেছন পেছন চলতে থাকে। স্বপ্না, কোথায় যাচ্ছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি নাকি? তোর কাছে ওষুধও নেই, তোর শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে। স্বপ্না কোনো জবাবই দেয় না। এবার অমনকেও ওদের পেছনে যেতে হয়। ওরা তিনজনই মহলের একদম সদর দরজায় পৌঁছে যায়। সেখানে তার একজন মহিলাকে দেখতে পান। আমরা এখানে ঘুরতে এসেছি, আমরা কি আপনাদের মহলটা একটু ভেতর থেকে দেখতে পারি? টাকা দিলে তোমরা দেখতেই পারো, না হলে বাইরে থেকেই দেখো। মেহতাব কুসুমকে টাকা দেয়, যার পরে কুসুম ওই তিনজনকে মহলের মধ্যে নিয়ে যায়। যখনই ওই তিনজনার পা মহলের মধ্যে পড়ে, আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। কালো মেঘ ছেয়ে যায় চারিদিকে। হঠাৎ করে আবহাওয়ার কি হলো? এতক্ষণ তো ঠিক ছিল। চারিদিকে ঝড় উঠে যায়।
তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি। কুসুম সেখান থেকে চলে যায়। তৎক্ষণাৎ একজন লোক জোরে জোরে চেঁচাতে থাকে। অন্ধকার হওয়ার কারণে তারা ভালোভাবে কিছু দেখতে পায় না। কেউ সেই লোকটাকে নৃশংসভাবে মারছিল। সেই লোকটা পালাবার চেষ্টা করে, কিন্তু তৎক্ষণাৎ একটা তলোয়ার এসে তার গলাটাকে কেটে দেয়। না, এটা হতে পারে না, আমি এগুলো করিনি। কুসুম দেখে যে স্বপ্নার হাতে সেই তলোয়ারটা, আর তার পুরো শরীরে রক্ত লেগে আছে। আর সামনে কুসুমের ভাইয়ের লাশটা পড়ে আছে, যার মাথাটা কাটা। স্বপ্না, এটা তুই কি করলি? আমাকে বিশ্বাস করো, এগুলো তোর হাতেই তলোয়ার আর সামনে কাটা মুন্ডু, আমরা তোর উপর কি করে ভরসা করব? তুমি আমার ভাইকে কেন মারলে? এক্ষুনি বলো তোমরা কারা। চল তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। অমন স্বপ্নার হাত ধরে তাড়াতাড়ি করে বাইরে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই সামনে কুসুম এসে দাঁড়ায়। তুমি মহলের ভেতরে একটা মানুষের খুন করবে আর এভাবেই বেঁচে যাবে? না, তোমাদের এখান থেকে আমি যেতে দেব না। স্বপ্নার ইশারাতে কিছু লোকজন এসে ওদের তিনজনকে ভেতরে নিয়ে যায়, যেখানে কুসুমের স্বামী তলোয়ার নিয়ে তাদের জন্য অপেক্ষা করে। কিরে, আমার শালাকে কেন মারলি? তার হাতে তলোয়ার দেখে অমন এগিয়ে আসে। দেখুন স্যার, আমরা ওনাকে মারিনি, হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আর তারপরে এই ঘটনাটি ঘটে যায়। এখন আবার অন্ধকার হবে, আর এইবার তোমাদের মৃত্যু হবে। কুসুম ঘরের লাইট বন্ধ করে দেয়। তখনই ধর্মা নিজের তলোয়ার নিয়ে অমনের দিকে ঝাঁপিয়ে পড়ে। ঘরের মধ্যে দিয়ে চেঁচামেচির আওয়াজ আসতে থাকে। অন্ধকারে সবাই এইদিক ওদিক ছুটতে থাকে। তখনই জোরে একজন মানুষের চেঁচানোর আওয়াজ আসে। তারপরে সব চুপচাপ হয়ে যায়। তখন কুসুম লাইট অন করে। তখন দেখে যে ধর্মা মুন্ডু ছাড়াই নিচে পড়ে আছে রক্তাক্ত দেহে। কুসুম জোরে চিৎকার করে। না, না। স্বপ্না নিচে বসে আছে, আর তার কোলে ধর্মার কাটা মুন্ডুটা রয়েছে। আর বাকি দুজন ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। স্বপ্না, শেষমেশ তুই চাইছিসটা কি? আমি আগেই বলেছিলাম যে সেই ওষুধগুলো ছাড়া তোর মাথায় একদম ঠিক থাকে না। স্বপ্না কিছু বলার অবস্থায় তখন ছিল না। ও তৎক্ষণাৎ ওর পকেটে হাত দিয়ে ওষুধগুলো অমনকে দেখায়। তুই ওষুধগুলো খাচ্ছিস, তার মানে এগুলো তুই করিসনি, অন্য কেউ করেছে। অমন খুনি কে জানার জন্য চিন্তা করতে থাকে। সে মহলের সব লোকজনকে উঠোনের মধ্যে আসতে বলে। সামনে স্বপ্না দাঁড়িয়ে, আর বাকি লোকজন এক সাইডে দাঁড়িয়ে। যে খুন করেছে সে আমাদের মধ্যেই রয়েছে। আমরা যদি তাকে না আটকাই, সে তাহলে আরো অন্য মানুষজনকে খুন করতে পারে। এক্ষুনি সেটা জানা যাবে। অমন নিজের পকেট থেকে একটা ছোট বই বের করে কিছু মন্ত্র পড়ে, আর নিজের মুঠোর মধ্যে থাকা হাওয়া স্বপ্নার দিকে ফু দিয়ে উড়িয়ে দেয়। কিন্তু সেই হাওয়া স্বপ্নার শরীরে যাওয়ার বদলে মেহতাবের শরীরের মধ্যে চলে যায়। আরও জোরে চিৎকার করতে থাকে। তৎক্ষণাৎ ওর আওয়াজ পরিবর্তন হয়ে যায়। তৎক্ষণাৎ ওর চুল খুলে চোখের সামনে চলে আসে, যার কারণে তাকে দেখতে অনেক ভয়ানক লাগে। এটা তুমি ঠিক করলে না। ঠিক তো তুমি কিছু করছো না। দুজন নির্দোষ মানুষকে তুমি মারলে কেন? ওরা নির্দোষ ছিল না, ওরা রাজার বংশধর ছিল। ওরা আমাকে নিজের হাতে মেরেছিল। তুমি কে, আর রাজা তোমাকে কেন মারলো? রাজা হেমচন্দ্র আমাকে ভালোবাসতো, কিন্তু ও যখন জানতে পারলো আমি একজন মেয়ে মানুষ নয়, আমি একজন কিন্নর, তখন সে মহলের মধ্যে ওর সব লোকজনদের ডেকে আমার মাথা কেটে দিয়েছিল। আমার কোনো দোষ ছিল না, ভালো ও বেসেছিল, আর শাস্তি আমি পেলাম শুধুমাত্র কিন্নর হবার জন্য। কিন্তু এখন তোমার চাইটা কি? এই মহলে যত লোক থাকে সবার মৃত্যু চাই আমি। এটা হতে পারে না। আমার বন্ধুর শরীরটা ছেড়ে দাও আর চলে যাও এখান থেকে। আমি তোমার বন্ধুকে বেছে নিইনি, ও নিজে আমাকে বেছে নিয়েছে আমার কবরটা খুলে দিয়ে। তুমি কোনো অন্য রাস্তা বলো, যাতে কেউ না মরে আর তুমি আমার বন্ধুর শরীরটা ছেড়েও চলে যাও। এই মহলটা কিন্নর সমাজকে দান করে দিতে হবে। মহল দান করার কথা শুনে কুসুম রেগে যায়। তোমাদের মতো রাস্তার কিন্নরদেরও এখন মহল চাই? কোনোদিনও পাবে না। পাবে তো অবশ্যই, তোমাদের মৃত্যুর পরে। মেহবুব একটা ভয়ানক হাসি হেসে ওঠে। চুপ করো তুমি।
এই মহলটা তোমাদের সমাজের লোকেরাই পাবে। আমি পাইয়ে দেবো তোমাদেরকে এই মহলটা। দেখো কুসুম, যদি তুমি না মানো তাহলে আমাদের মধ্যে থেকে কেউ বেঁচে থাকবে না। তখন এই মহলটা থেকে লাভটাই বা কি হবে? কুসুম মেনে নেওয়ার পর মেহবুবের শরীরে একটা কাঁপুনি ওঠে। আমি কিন্নর সমাজের লোকজনদের ডাকতে যাচ্ছি। স্বপ্না কিন্নরদের ডাকতে চলে যায়। এখানে কুসুম হাসতে থাকে। চলো, বানিয়ে দিয়েছি ওই কিন্নরকে বোকা, আর সে তোমার বন্ধুর শরীর ছেড়ে চলেও গেছে। তার মানে তুমি এই মহলটা কিন্নর সমাজকে দান করবে না? পাগল ভেবেছ নাকি আমায়, যে এই এত বড় মহল ওই ভিখারিদের আমি এমনিই দিয়ে দেব? কুসুম এইটুকু বলাতেই আকাশে আবার বিদ্যুৎ চমকাতে থাকে। মেঘ আরও ঘন হয়ে যায়, আর একটা হাওয়া এসে আবার মেহবুবের ভেতরে ঢুকে যায়। কিন্নরের আত্মা আবার মেহবুবের মধ্যে এসে গেছিল। ও তলোয়ার নিয়ে রাজ পরিবারের এক এককে আস্তে আস্তে মেরে দিচ্ছিল। আর তৎক্ষণাৎ স্বপ্না কিন্নরদেরকে নিয়ে রাজমহলে চলে আসে। আজ থেকে এই মহল আপনাদের, আপনারা শান্তিতে এখানে থাকতে পারেন। তৎক্ষণাৎ সব কিন্নররা মিলে মেহবুবের মাথায় হাত রাখে, আর তখনই তার শরীর দিয়ে সেই কিন্নরের আত্মা বেরিয়ে যায়, আর সে আবার আগেকার অবস্থায় ফিরে আসে। চল ফিরে চল, দেখলি তো ভেতর থেকে মহলটা কেমন দেখতে লাগে। তিন বন্ধু মহল থেকে বেরিয়ে যায়। এই গল্পটা মুক্তিশ্বর গ্রামের, যা ভূতের অভিশাপের কবলে ছিল, যার কারণে মুক্তিশ্বর গ্রাম বছরে একবার একদিনের জন্য ভূতের ভুল ভুলাইয়া হয়ে যায়। গ্রামবাসীরা ওই দিনটা আসার আগেই পুরো গ্রামটাকে খালি করে দেয়, আর একদিন পরে ভুল ভুলাইয়া আবার গ্রামে পরিণত হয়ে যায়। এটা অনেক বছর ধরে চলে আসছে। আজকেও মুক্তিশ্বর গ্রাম ভূতের ভুল ভুলাইয়া হয়ে গেছে, আর গ্রামবাসীরা সবাই সুরক্ষিতভাবে গ্রামের বাইরে চলে এসেছে। কিন্তু গ্রাম প্রধানের বোনের 4 জন বাচ্চা, রোহিত, সোহিত, রিঙ্কি আর পিঙ্কি, ওই ভুল ভুলাইয়াতেই ফেঁসে থাকে। একটা ভূত আর একটা পেতনি ভুল ভুলাইয়ার সদর দরজায় দাঁড়িয়ে থেকে তাদেরকে জিজ্ঞাসা করে, এটা ভূতের ভুল ভুলাইয়া, আজ তোমরা 4 জন এর মধ্যে ফেঁসে গেছো। ভূতেদের গোলক ধাঁধা থেকে আজ অবধি কেউ বেঁচে ফিরতে পারেনি। না না, ভূতমাসি আমাদের মারবে না, আমাদের ছেড়ে দাও। ভূতমাসি, আমরা এই গ্রামের অতিথি। এই ভুল ভুলাইয়া থেকে বেঁচে ফেরার মাত্র একটাই উপায় আছে। সন্ধে হবার আগেই তুমি যদি তার দরজা খুঁজে পেয়ে যাও তাহলে বেরোতে পারবে, না হলে তোমরা মরে যাবে। আমরা তোমাদের 4 জনকেই মেরে খেয়ে ফেলবো। এই ভুল ভুলাইয়াতে ভূতেদেরও একটা শর্ত আছে, যেন ওরা মুরগি আর ছাগল পেতেই থাকে। সেই জন্যই গ্রামপ্রধান সময়ের আগেই 2টো মুরগি নিয়ে সেখানে পৌঁছে যায়। আরে এই নাও তোমার জন্য মুরগি। আমরা 2 জন আর আমাদের 2 জন। আরে বাচ্চাগুলোকে তো ছেড়ে দাও, ওদেরকে মেরে তোমরা কি পাবে? ওদেরকে ছেড়ে দাও। প্রধান মহাশয়া, ভূতেদের কাছে ভাবনা থাকে না। যদি তুমি তোমার সন্তানদের বাঁচাতে চাও তাহলে সন্ধ্যের আগেই ওদেরকে এখান থেকে বের করে নিয়ে যাও, না হলে ওদেরকে আমাদের ভূতেদের কাছ থেকে ভগবানও বাঁচাতে পারবে না। গ্রামপ্রধান ভগবানের ভরসায় ওদেরকে ছেড়ে রেখে অন্য গ্রামের তান্ত্রিকের কাছে চলে যায়। ভূত আর পেতনি নিজেদের মুরগি খেতে থাকে। তান্ত্রিক নিজের আশ্রমে ধ্যানে মগ্ন রয়েছেন। গ্রামপ্রধান ওনার কাছে এসে নিজের সমস্যা বলেন। তান্ত্রিক বাবা, আমার বাচ্চারা ভূতের ভুল ভুলাইয়াতে ফেঁসে গেছে, তাদের জীবন সংকটের মধ্যে রয়েছে। তুমি মুক্তিশ্বর গ্রাম কেন এসেছো, যা ভূতের অভিশাপে অভিশপ্ত রয়েছে? আমার কাজ ভূতেদের ভস্ম করা নয়, কিন্তু ওই ভুল ভুলাইয়ার মধ্যে বাচ্চারা ফেঁসে গেছে, তাই আমাকে ওদেরকে বাঁচাতেই হবে। ভূত আর পেতনি ভুল ভুলাইয়ার বাইরে পাহারা দিচ্ছে। ভুল ভুলাইয়ার ভেতরে 4 জন বাচ্চা বেশ চিন্তিত হয়ে নিজেদের মধ্যে কথা বলছে। তারা কিভাবে সেখান থেকে বেরোবে সেই বিষয় নিয়ে আলোচনা করছে। দুপুর 12টা বাজে, আমাদের কাছে শুধুমাত্র 6 ঘন্টাই সময় আছে। এখানে গ্রামে তো 6টা বাজার আগেই বিকেল হয়ে যায়। ঘড়ি দেখো না, এখান থেকে বেরোনোর রাস্তা খোঁজো। আমার খুব ভয় করছে। হ্যাঁ দাদা, আমারও খুব ভয় করছে। ভয় পেও না, চলো আমরা বাইরে যাওয়ার রাস্তা খুঁজি।
একে অপরের হাত ধরে যাব, যাতে কেউ হারিয়ে না যায়। চারজন বাচ্চা ভুল ভুলাইয়া থেকে বাইরে বেরোবার রাস্তা খুঁজতে থাকে। চারজন এগোতে থাকে। প্রথম রাস্তা দিয়ে গিয়ে তারপর আবার তারা সেইখানেই ফিরে আসে। চারজন বাচ্চা রাস্তা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় আর হতাশ হয়ে মাটিতে বসে যায়। ভূত আর পেতনি ভুল ভুলাইয়ার বাইরে বসে রয়েছে। ওদের আবার খিদে পায়। ওরা মুরগি আর খাসির জন্য অপেক্ষা করতে করতে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। গ্রাম প্রধান কথা দিয়েছিল যে ও মুরগি আর খাসি আমাদের পাঠাতেই থাকবে, কিন্তু ও এখন আমাদের মুরগি পাঠালো না। আমার তো সেই কখন থেকে খিদে পেয়েছে। আমরা মুরগি আর খাসির জন্য অপেক্ষাই বা কেন করছি? আমাদের শিকার তো ভুল ভুলাইয়ার মধ্যেই রয়েছে। তুমি গিয়ে ওখান থেকে দুটো বাচ্চা নিয়ে এসো। ভূত ভুল ভুলাইয়ার মধ্যে আসে আর বাচ্চাদের দেখে সে একটা ভয়ানকভাবে হাসতে থাকে। এটা ভূতেদের ভুল ভুলাইয়া, তোমরা কোনোভাবেই বাঁচতে পারবে না। আমার দুটো বাচ্চা চাই। তোমরা চুপচাপ আমার কাছে চলে এসো। বাচ্চারা ভূতেদের থেকে বাঁচতে এখানে ওখানে দৌড়াতে লাগে। ভূত তখনই ওদের পেছনে দৌড়তে থাকে। তখনই পেতনির আওয়াজ শোনা যায়। দুটো ছাগল চলে এসেছে, তুমি ওই বাচ্চাদের ছেড়ে বাইরে চলে এসো। ভূত দাঁড়িয়ে পড়ে আর বাচ্চাদেরকে বলে, তোমাদের চারজনের কপাল ভালো যে তোমরা আমার হাত থেকে বেঁচে গেলে। ভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর বাচ্চারা তখন একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। চারজন ভয় পেয়ে কাঁদতে থাকে। ভূত তৎক্ষণাৎ ভুল ভুলাইয়া থেকে বাইরে বেরিয়ে আসে। পেতনির কাছে দুটো খাসি দাঁড়িয়ে আছে। ভূত তাদের দেখে খুশি হয়ে যায়। তান্ত্রিক নিজের আশ্রমে নিজের বিদ্যা দিয়ে দুটো পাখির জন্ম দেয়। গ্রামপ্রধান সেই পাখিগুলোকে দেখে একটু অবাক হয়ে যায়। বুঝলেন প্রধান মশাই, এই পাখিগুলো মায়াবী পাখি। তারা চাইলে ছোট এবং বড় দুটোই হতে পারে। এরা যেখানে খুশি উড়ে যেতে পারে। এরা কি ভূতেদের ভুল ভুলাইয়ার মধ্যেও যেতে পারবে? হ্যাঁ, এবার আপনি এই মায়াবী পাখির মায়াটা দেখুন। তৎক্ষণাৎ সেই দুটো পাখি তান্ত্রিক বাবার আদেশে উড়ে চলে যায়। তান্ত্রিক বাবা গ্রামপ্রধানের সঙ্গে ভুল ভুলাইয়ার কাছে আসতে থাকে। দুটো পাখি উড়তে উড়তে সেই ভুল ভুলাইয়ার কাছে আসতে থাকে আর তার ভেতরে চলে যায়, যেখানে সেই চারজন বাচ্চা রয়েছে। দুটো পাখি নিজের আকার আরও বড় করে নেয়। তাদেরকে দেখে সেই বাচ্চারা একটু ভয় পেয়ে যায়। তোমাদের কে পাঠিয়েছে? কে তান্ত্রিক বাবা? চারজন বাচ্চা দুটো পাখির পা ধরে উড়তে থাকে আর সেই দুটো পাখি তাদেরকে সঙ্গে নিয়ে বাইরে চলে যায়। বাইরে থাকা ভূত এবং পেতনি ওই দুটো পাখির দিকে তাকাতে থাকে। ওই দুটো পাখিকে আর চারজন বাচ্চাকে দেখে তারা অবাক হয়ে যায় আর সতর্ক হয়ে ওই দুটো পাখির ওপর হামলা করে। পাখি দুটো ওদের মায়া থেকে বেঁচে আরও তাড়াতাড়ি করে উড়তে থাকে। মায়াবী তান্ত্রিক বাবা আর গ্রামপ্রধান তখনই ভুল ভুলাইয়ার কাছে আসে। দুটো পাখি বাচ্চাগুলোকে সুরক্ষিতভাবে তাদের কাছে পৌঁছে দেয়। রোহিত, সোহিত, পিঙ্কি আর রিঙ্কি নিজের গ্রামপ্রধান মামার কাছে ফিরে যায়। তান্ত্রিক বাবা ভূত আর পেতনিকে তার তন্ত্রজালে বেঁধে দেয়। মুক্তেশ্বর গ্রামের মুক্তি পাবার সময় চলে এসেছে। এই গ্রাম আজ থেকে আর কখনো ভুল ভুলাইয়া হবে না। যদি হয় তাহলে আমি তোমাদের মায়ার সর্বনাশ করে দেব। তান্ত্রিক, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। হ্যাঁ তান্ত্রিক, আমাদের যেতে দে। মুক্তেশ্বর গ্রামের সঙ্গে সঙ্গে তোমাদের দুজনেরও মুক্তি হয়ে যাবে। তান্ত্রিক বাবা নিজের মায়াবী বিদ্যে দিয়ে ভূত আর পেতনির ওপর হামলা করে। ভূত আর পেতনি ভস্ম হয়ে যায়। ওদের ভস্ম হবার সঙ্গে সঙ্গে ভুল ভুলাইয়াও অদৃশ্য হয়ে যায় আর সেখানে আগেকার মতনই মুক্তেশ্বর গ্রাম প্রকট হয়। গ্রামপ্রধান তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানায়। বাবা, আপনার কারণে মুক্তেশ্বর গ্রামের আবার পুনর্জন্ম হলো। আমরা সর্বদাই আপনার কাছে উপকৃত থাকব। তান্ত্রিক বাবা চারজন বাচ্চাকে আশীর্বাদ দিয়ে তার দুটো মায়াবী পাখি নিয়ে আশ্রমে ফিরে যায়।
মুক্তিশ্বর গ্রাম আবার আগের মতোই হাসি খুশি হয়ে যায়।